দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে বৈঠকে বসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনীতিতে রোড ম্যাপ এই শিরোনামে আজ আমরা কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আছেন জনাব সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো। আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে আসি। আজ বিএনপিও বৈঠকে বসছে প্রধান উপদেষ্টার সঙ্গে। কি কি প্রস্তাবনা তুলে ধরবে বা আপনাদের আসলে কি প্রস্তাবনা আছে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সোহরাব ভাইকে এবং দেশ টিভির যারা দর্শক আছেন সবাইকে। দেশ আবার একটা নতুন ক্রান্তিকাল অতিক্রম করছে। চতুর্দিকে একটা সংশয় সন্দেহ এরকম একটা কাজ করছে এবং এগুলো নানান কারণেই তৈরি হয়েছে। আমরা বারবার বলেছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে একটা ফ্যাসিস্ট বা একটা ফেসিবাদের পতনের পরে যতই বেশি বিলম্বিত করা হবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে, ততই নানান রকমের এনার্কি এবং সমস্যা সংকট তৈরি হবে। তো সেখানে আমরা বিএনপি একটা রাজনৈতিক দল, জনগণের আমরা স্টেক হোল্ডার ভোটের, আমরা জনগণের চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়ে আমাদের এই বক্তব্যটা ছিল নির্বাচনের ব্যাপারটা। কারণ আপনি জানেন যে 15 বছর সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বিএনপি সবচেয়ে বেশি লড়াই করেছে, সংগ্রাম করেছে। অন্যান্য পেশাজীবীরা করেছে, ক্রিয়াশীল রাজনৈতিক দলেরা করেছে, জনগণও করেছে। সমাজ সমর্থন নিয়ে বিএনপি সবচেয়ে বেশি নিপীড়িত, নির্যাতিত। সেখানে দেখা গেল যে পতনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে বসলো, তারা এমন কিছু উপদেষ্টা তাদের সাথে নিল যাদেরকে আমরা চিনিও না ভালো করে, দেশের মানুষও কখনো চিনে না। ঠিক আছে, তারপরও আমরা মেনে নিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি হেড ডক্টর ইউনূস স্বনামধন্য মানুষ, ওনাকে সবাই চিনে। ওনার গতিশীল ডায়নামিক লিডারশিপের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের দল সবসময় আমরা সমর্থনও দিয়ে আসছি। কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখতে পেলাম যে আমরা নির্বাচনের কথা বললেই তাদের গা জ্বালা ধরে। নির্বাচনের কথা বলা যাবে না। কাদের গায়ে জ্বালা ধরে? সরকার তো বলেনি। অন্তর্বর্তীকালীন সরকার তো ইচ্ছে করলে নির্বাচন কমিশন আরো অনেক আগেই বলেছে যে আমরা নির্বাচন করতে প্রস্তুত আছি। তফসিল ঘোষণা করে দিতে পারতো, ডিসেম্বর পর্যন্ত যেতে হয় না। আবার কোনো কোনো উপদেষ্টা বলে জুন পর্যন্ত, জুনের ভিতরেই হবে, জুনের একদিন পরে হবে না। তো লম্বা সময় দরকার লাগে না। আমাদের দল প্রধান উপদেষ্টার কাছে স্পষ্টভাবে দাবি জানিয়েছে, গতকাল বসেছিল, আপনি জানেন। আমাদের বক্তব্য স্পষ্ট, যারা ফেসিবাদের এদেশে বীজবাষ্প জন্ম দিয়েছে এবং ফেসিবাদ প্রতিষ্ঠা করেছে, সে পতিত ফেসিবাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হতে হবে, তাদের শাস্তি বিধান করতে হবে, নিশ্চিত করতে হবে। এবং সংস্কার যাই হয়েছে, আমি মনে করি যে 10টি কমিশনের মধ্যে প্রায় 6টি সংস্কার কমিশন জমা দিয়েছে কমিশনের কাছে, 6টি। তো সেখানে আর খুব বেশি সংস্কারের প্রয়োজন আছে বলে এই মুহূর্তে এটা চলমান প্রক্রিয়া। নির্বাচনের সময় বা নির্বাচনের পরও ওইগুলো বাকিগুলো করা যাবে। আর 31 দফাতে আমাদের যে সংস্কারের কথা বলা আছে, এগুলো এই সংস্কারের মধ্যে একই রকমের কথা অনেকগুলো আছে, কমন আছে। আর আমরা 31 দফা জনগণের কাছে ছেড়ে দিয়েছি। জনগণ যদি মনে করে যে এই 31 দফার ভিত্তিতে বিএনপিকে ভোট দিলে আগামী দিনে তারা এগুলো বাস্তবায়ন করবে, ভোট দিবে। আর যদি জনগণ মনে করে আমাদেরকে ভোট দিবে না, যাদেরকে ভোট দিবে তারা করবে। কিন্তু আমাদের এই প্রধান উপদেষ্টার কাছে স্পষ্ট বক্তব্য যে অবিলম্বে রোডম্যাপ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ধন্যবাদ। এখানে প্রধান উপদেষ্টাকে নিয়ে গত কয়েকদিন যাবৎ অনেক কথাবার্তা হচ্ছে। তিনি পদত্যাগ করবেন, আবার বলছেন জনগণের মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নেবেন। এখন আমার কথাটা হলো, জনগণের মতামতের ভিত্তিতে তো ওনাকে দায়িত্বই দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য। তো সেখানে পদত্যাগ করার কথা প্রশ্ন আসে কেন? আর অনেক লম্বা সময় থাকারই কেন কে বলেছে থাকতে? আমার তো বক্তব্য স্পষ্ট যে আপনার কাজ হচ্ছে একটা সুষ্ঠুবাদ নির্বাচন করে দেওয়া। আপনি সম্মানী মানুষ, সুষ্ঠুবাদ নির্বাচন করে সম্মানের সাথে আপনি আপনার জায়গায় আপনি যাবেন। আপনি তো দেশটাকে ভালো চান এবং এটা আমরা বিশ্বাস করতে চাই। আর আজকে যারা নির্বাচনকে ব্যাহত করার জন্য কাজ করছে, আমরা বলবো যে তারা পতিত ফেসিবাদেরই দোষ। তারা
নির্বাচনকে বানচাল করার জন্য বা নির্বাচনের এগিয়ে যাওয়ার পথ যারা রুদ্ধ করতে চায়। এখন যদি বলেন যে কারা চায়, এই যে এনসিপি একটা ছাত্র সংগঠন, তারা এবং তারা একটা রাজনৈতিক দল তৈরি করেছে, তারা এই কয়েকদিন আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে তারা আবির্ভূত হয়েছে। তাদের প্রতি আমাদের স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা সবই আছে। আমরা দীর্ঘ 17 বছর লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। তো সেখানে তারা একটা সংগঠন তৈরি করেই তারা যদি মনে করে যে তাদের সেই রাজনৈতিক দল বিএনপির প্যারালাল রাজনৈতিক দল, তো এটা তো মানুষ এটা গ্রহণ করবে না। তাদের বুঝতে হবে তারা জনগণের কাছে যাক, জনগণের সাথে কথা বলুক, জনদাবি নিয়ে কথা বলুক। তারা দেখলাম যে একটা সংগঠন করেই নির্বাচন কমিশন কিন্তু এই প্রধান উপদেষ্টার এবং এই উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা, সেখানে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট করে, আবার দেখি এনসিপিকে নির্বাচন কমিশন ঘেরাও করতে যায়। সংখ্যাও কিন্তু খুব বেশি না, একেবারেই অল্প, হাস্যকর। তো নির্বাচন কমিশন গঠন করলো, তাদের ব্যর্থতা কোথায়? এই যে দ্বৈত রাজনীতি চলতেছে, এগুলো আমি মনে করি যে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিকভাবে এনার্কি তৈরি করা। এই সমস্ত বিশৃঙ্খলা করলে গণতন্ত্রের পথ আমাদের রুদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু এটা বরদাস্ত করবো না। আমরা রাজনৈতিক দল, আমরা আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে কিন্তু আমরা সংগ্রাম করেছি দীর্ঘ 17 বছর। কাজেই এখন নতুন করে কেউ যদি আবার হুঙ্কার দিতে চায় বা গণতন্ত্রের পথকে রুদ্ধ করতে চায়, নির্বাচনের পথে বাধা হতে চায়, আমরা এটার অবশ্যই স্পষ্টভাবে রাজপথ এবং সকল অঙ্গনে আমরা জবাব দিতে। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট রফিক শিকদার। জনাব সোহরাব হাসান, রফিক শিকদারের কথা ধরেই আসছে যে ক্রান্তিকাল, সংশয়, সন্দেহ, রাজনীতিতে অনেক কিছু ঢুকেছে, অস্থিরতা তৈরি হয়েছে। আজকে আবারও, গতকালও আপনি জানেন যে বিএনপি এবং জামাতের সঙ্গে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা, আজকেও বৈঠক আছে প্রায় বেশিরভাগ দলই। এই বৈঠকের মধ্য দিয়ে অস্থিরতার কি অবসান হতে যাচ্ছে? না, আমরা আশা করি তো রাজনৈতিক দলের যে চাহিদা সেগুলো কি পূরণ হতে যাচ্ছে? আমরা আশা করি তো একটা ভালো খবর পাবো। দেশের মানুষ আশা করে, কারণ এই উদ্দেশ্যেই সরকার গঠিত হয়েছিল। আর রফিক ভাই অনেকগুলো কথা বলছেন, তার মধ্যে এক ধরনের কি বলে, এক ধরনের রাগ, ক্ষোভ, উষ্মা সেটাও আছে। বিশেষ করে রাজনীতি হচ্ছে একসঙ্গে চলা, তো গণতান্ত্রিক ব্যবস্থায় যদি আমরা একসঙ্গে চলতে না পারি, বিএনপি কেন 9 মাসের 9.5 মাসের মাথায় এই অবস্থায় গেল, অন্য দল কেন এই বিএনপির বিরোধিতা করছে, এখানে অন্তর্বর্তী সরকার একটা দায়িত্ব আছে। তার দায়িত্ব ছিল একেবারে নিরপেক্ষ অবস্থান নেওয়া, কোনো দলের পক্ষেও নয় বিপক্ষেও নয়, আর আইনানুগ সব কিছু করা। আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার তখনই দাবি মানে যখন রাস্তায় শক্তি প্রদর্শন করতে পারে। এ তো 5 আগস্টের পরে এটা কিন্তু কাম্য ছিল না। অনেক অনেক প্রাণ ঝরেছে, অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক আহত হয়ে এখনও কাতরাচ্ছে, এবং মানুষ একটা শুভ চিন্তায় একটা দেশের ভালো হবে, জনগণের কল্যাণ হবে এসব, কিন্তু সেটি এখনও এই 9.5 মাসে কিন্তু আশার আলো পাওয়া যাচ্ছে না। যে কারণে এনসিপি এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে, বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলছে, নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা দাবি জানাচ্ছে, কেউ কেউ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বা উপদেষ্টা পরিষদের কারো কারো ব্যাপারে আপত্তি কথা জানিয়েছে। এই একটি সংকটজনক সময়ে আমরা এসে পৌঁছেছি, যেখানে প্রধান উপদেষ্টা নিজেও পদত্যাগের কথা বলেছেন। তিনি বলছেন, আমি যদি কাজ না করতে পারি, পদে পদে যদি আমাকে প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তাহলে আমি থেকে কী লাভ। এ কথা আগেও তিনি বলেছেন 2 একবার। এবারে কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠকের পর, মানে বৈঠকে একটা বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদ থেকে। সেই বিবৃতিটা বেশ, এর মধ্যে শক্ত বার্তা আছে। অর্থাৎ আমরা যদি যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য যদি পূরণ না করতে পারি, তাহলে কেন পারলাম না, কাদের জন্য পারলাম না, সে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব অথবা চলে যাব। এই কথাই তো, কেন এই পরিস্থিতি তৈরি হলো। এখন এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা রাজপথে দেখলাম যে প্রায় 1 সপ্তাহ 6-7 দিন, এবং আজকেও আন্দোলন চলছে। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়েছে, আদালত রায় দিয়েছে, কিন্তু তার শপথ পড়ানো হচ্ছে না। এখন বিএনপি মনে করে যে এর পিছনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তার ভূমিকা আছে, তিনি এটা বাধা দিচ্ছেন, এটা তাদের ভূমিকা। কিন্তু উপদেষ্টা একা কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এটি যদি বাধা দিয়ে থাকে পুরো সরকার,
আবার নির্বাচন কমিশনের কাছে কমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে এনসিপি। নির্বাচন কমিশন তারা বলেছে যে একটা হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, যেটা রফিক ভাই বললেন তাদের মতে, এবং এটা পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে তারা স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবি জানিয়েছে। এখন কোন নির্বাচন আগে হবে এটি কিন্তু স্থানীয় সরকার নির্বাচন কমিশন বলতে পারে না, সরকারের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। তা সেক্ষেত্রে তো সরকারকে সরকারি কি বলে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে পারে, যমুনা হতে পারে, অথবা সচিবালয় হতে পারে, যে তারা সেখানে কর্মসূচি পালন করবে। নির্বাচন কমিশনে কেন? হ্যাঁ, নির্বাচন কমিশনে তাদের একটা যৌক্তিক দাবি আছে যে নতুন দল তাদের এখনও নিবন্ধন দেয়নি। যদিও সময় আছে, তারা বোধহয় ওই সময়ের মধ্যে যদি নিবন্ধন পান পূর্ব শর্তগুলো পালন করে। এই নির্বাচন কমিশনের এই নিবন্ধনের জন্য একটা বেশ কঠিন শর্ত আছে। আপনার দল হওয়ার আগেই বা দল গঠনের পর কোনো নির্বাচনে না যাওয়ার আগেই তাকে 100 উপজেলায় তার সাংগঠনিক কার্যক্রম থাকতে হবে। তারপর জেলাগুলোতে তার অফিস থাকতে হবে। মানে এটাই তো অনেকটাই অসম্ভব। তারপরও এই যে আইন মানতে হবে যদি আইন সংশোধন না হয়। আমি তো মনে করি এনসিপির এক্ষেত্রে নির্বাচনী আইনগুলো শিথিল যাতে হয়, এটি কিন্তু আগের আইনেই নিবন্ধন হচ্ছে। আর সে ব্যাপারে খুব একটা উচ্চবাচ্য নেই। তারা নির্বাচন কমিশনকে করেছে। একটা হলো যে নির্বাচন কমিশনের যে প্রধান তিনি বলছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হলে আমরা প্রস্তুত। তাই এটি তো হচ্ছে খুবই কারিগরি, মানে কি বলে টেকনিক্যাল কথা, কারিগরি কথা, যে যদি এটা হয় তাহলে আমরা প্রস্তুত। এখন সরকার কবে চায়? সরকার তো বলছে যে ডিসেম্বর থেকে জুন। এখন জনমনে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সংশয় আছে। ইতিমধ্যে আবার দেখলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক, সেখানে অনেকগুলো কথা বলছেন, যেটা সামরিক বিষয় তো আছেই, বেসামরিক বিষয় আছে। সামরিক বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অপপ্রচার হচ্ছে দেশের ভেতর থেকে বাইরে থেকে, অবশ্যই এটা হওয়া উচিত নয়। এখন একটা সমাধানে আসতে হবে। তো আমরা সমাধানের জায়গায় আমি আসবো একটু বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধান নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে আসি। এই রাজনৈতিক অস্থিরতার আসলে শেষ কোথায়? কে দায় নিবে, কে দায়িত্ব নিবে? আসলে না, দায় এবং দায়িত্ব আলটিমেটলি কিন্তু জনগণের উপরেই পড়ে। জনগণই এগুলো সব দায়টা পড়ে, কিন্তু দায়িত্বহীনতার কারণে কাউকে কাউকে কখনো কখনো ইতিহাসে কাঠ করে দাঁড়াতে হয়। দেখেন না যে শেখ হাসিনা 15 বছর যে এমনি ইচ্ছে যেভাবে দেশ চালাইছে, নির্বাচন করছে নিজের মতো করে আর প্রার্থী দিয়েছে, দামি নির্বাচন, দিনে ভোট, রাতে করেছে, সব কিছু করেছে। শেষ পর্যন্ত ওনাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে। দলই পালিয়ে গেছে, কেউ কেউ বলে দলটাই পালিয়ে গেছে। আমি তো বলেছিলাম যে এই যে তাদের দলকে যে নিষিদ্ধ করা, বিচার করার দরকার নেই। নিষিদ্ধ তো এমনি হয়ে গেছে, নিজেদেরকে নিষিদ্ধ করে চলে গেছে, কোথাও তাদেরকে দেখি নাই। এমনকি আজকে যে আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের 144তম জন্মবার্ষিকী ছিল, বোর্ডে গিয়েছিলাম আমরা বিএনপি থেকে, রিজভী আহমেদ সহ, কবির মাঝালে। কই আমরা তো আওয়ামী লীগের একটা নেতাকে দেখি নাই। আওয়ামী লীগ করে না বুঝলাম, তো আওয়ামী লীগ সমর্থন করতে বা দল বাদ দিয়েও তো কাউকে দেখি নাই। আমরা কিন্তু গত 15 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, কবির মাজারে কিন্তু আমরা গিয়েছি। সংখ্যায় কম থাকলেও আমরা কিন্তু রিস্ক নিয়ে গিয়েছি। আমরা জানি যে আমরা মাজার থেকে ফুল দেওয়ার পরে বের হইলে আমাদেরকে গ্রেপ্তার করবে, তারপরে কিন্তু আমরা কবিকে শ্রদ্ধা জানাতে বা সম্মান জানাতে আমরা উল্টাবোধ করিনি। আমরা শহীদ মাজারে গিয়েছি, আমরা জাতীয় স্মৃতিসৌধে গিয়েছি, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছি, জাতীয় প্রোগ্রামগুলোতে আমরা গিয়েছি, রিস্ক নিয়ে গিয়েছি। বুদ্ধিজীবী মাজারে তাদেরকে আমরা কোথাও দেখি না। এখন আমার কথা হলো যে এই অপকর্মের কারণে তাদেরকে দায় নিতে হয়, তার দায়ী হয়। বর্তমান যে সরকার, এই সরকারে দেখেন যে এখানে পাঁচমিশালী লোক। এখানে আমি নিজে বুঝি না যে এরা কে কখন কি বলে। আবার তাদের এই পেট থেকে তৈরি করা যে একটা সংগঠন হইলো এই যে এনসিপি, আমি দেখি যে এনসিপির এরা নেতারা আবার বলে যে তাদের যে 2 উপদেষ্টা, তাদের সাথে তাদের কোনো সম্পর্কই নেই, অথচ তারা কিন্তু একসাথে বড় হয়েছে, একসাথে আন্দোলন সম্পর্কই নাকি নাই। আমার কথা হলো যে এইরকম মানে ডাবল স্ট্যান্ডার্ড কথাবার্তা আমরা চাই না। আমরা সম্ভাবনাময় এই বাংলাদেশে আমরা কিন্তু খুব আশাবাদী, এটাও সত্য যে অনেক কিছু ঘটেছে, অনেক কিছু ঘটে, তার মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু এই যে আজকে ধরেন যে গতকাল আলোচনা হলো, আজকে আলোচনা হচ্ছে, আমরা আশাবাদী। আর আমি নিজে ব্যক্তিগতভাবে সবসময় অপটিমিস্টিক।
আমি বিশ্বাস করি যে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আমাদের দেশের মানুষ লড়াই করেছে, আমাদের বিশ্ববিদাতা আছেন, তিনি আমাদেরকে সঠিক পথে নিয়ে যাবেন এবং সঠিক পথে সঠিক সময় নির্বাচনটা হবে। মানুষের কিন্তু এখন একটা আশা, এই সরকারের, আমি বলবো যে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর কিছু নেই। সরকার, আমি বুঝি না যে তারা কেন এটা বুঝতেছে না। আপনি দেখেন যে 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করার পরে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন অধীনে, তিনি কিন্তু এই এত লম্বা সময় নেন নাই। কিন্তু তখন কিন্তু বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সব কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে কিন্তু নির্বাচন করে দিয়ে একটা সুষ্ঠুবাদ, বাংলাদেশের মধ্যে স্ট্যান্ডার্ড নির্বাচন কিন্তু 91 সালে সোহরাব ভাইয়েরও নিশ্চয় মনে আছে, তো স্ট্যান্ডার্ড নির্বাচন আমি দেখি নাই। তো সেই নির্বাচন করে কিন্তু তিনি আবার ওনার জায়গায় চলে গেছেন। এটা সম্মানের, সেই জন্য ওনাকে আমরা সম্মান করি। আমরা বিশ্বাস করতে চাই ডক্টর ইউনূসও ওই রকম কাজই করবেন, তিনি অসম্মানিত হবেন না। আর আরেকটা জিনিস যে আমার কাছে মনে হচ্ছে, যদি একটু ইয়ে করে বলি যে সংশয় সংকটগুলো কেন হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নানান রকমের ধূম্রজাল তৈরি করে, যে কারণে আপনি দেখেন যে এই আমাদের দেশে যে একটা দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, তারা কিন্তু দেশের এই সাম্প্রতিককালে আইনশৃঙ্খলার যেন অবনতি না হয় বা একটা গণতন্ত্রের দিকে যায়, তারা চেষ্টা করছে আমার ধারণা, যা বুঝতে পারছি, যদি আমি ভুল না করে থাকি। তো সেখানেও একটা নানান রকমের একটা সংকট তৈরি হয়েছিল, যে কারণে রাতের গভীরে সেনাপ্রধানকে আপনার এই অ্যাড্রেস আপনার অফিসারদেরকে নিয়ে করতে হয়েছে। তারপরে যে কোনো সময় তিনি এখতিয়ার রাখেন মিটিং ডাকার, কিন্তু এত রাতে মিটিং ডাকার ব্যাপারে মানুষের মধ্যে একটা কৌতূহল কিন্তু জেগেছিল। পরে যাই হোক তিনি কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার করেছেন যে হঠাৎ করে তিনি কেন ডেকেছেন বা সংশয়গুলো কী ছিল। তো আমরা সেখান থেকে যদি আমরা বুঝি, আমরা বুঝবো যে সকলেই, সেনাবাহিনী আমাদের একটা অতন্ত্র প্রহরী, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার, তারা বিএনপি সহ ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, সাধারণ জনগণ, সবাই, সাংবাদিক, বুদ্ধিজীবী, সবাই এখন নির্বাচনের দিকে তাকিয়ে আছে, সুষ্ঠুবাদ নির্বাচনের দিকে। সবাই, ছোট ছোট 1-2টা দল নতুন আসছে, তারাও তাদের মতামত ব্যক্ত করতে পারে, এটা একটা গণতন্ত্রের বিউটি, সমস্যা নেই। শেষ পর্যন্ত তারাও নির্বাচনের দিকে আসবে, সেটা আমার বিশ্বাস। আর নির্বাচন কমিশন তো একদম বদ্ধপরিকর, অবিচল পিঙ্গলকে মধ্যে দাঁড়িয়ে আছে স্ট্রংলি, তারা একটা সুষ্ঠুবাদ নির্বাচন করতে চায়। জি, ধন্যবাদ। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসি যে দেশে এখন যে অস্থিরতা চলছে বিভিন্ন সেক্টরে, আজকেও আমরা লক্ষ্য করেছি এনভিআর এর তো বেশ কিছুদিন ধরে আগামীকাল প্রাথমিক শিক্ষকরা তারা নামবে, সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে, মানে প্রায় প্রতিটি সেক্টরে আসলে এই ধরনের অস্থিরতা চলছে। এই অস্থিরতাগুলো কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? আসলে সরকার যে তার অগ্রাধিকার ঠিক করতে অনেক ক্ষেত্রেই ভুল করছে। প্রথম সরকার দায়িত্ব হলো জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক জীবনযাত্রা যাতে চলে, আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত হয়, অপরাধী যাতে শাস্তি পায় এবং নিরপরাধ মানুষ যাতে নিরাপদে থাকে, নিরাপত্তা তাদের নিশ্চিত করা। কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি মপতন্ত্র মধ্যে একটা সংঘবদ্ধ গোষ্ঠী, আর সেটি তারা যে কোনো কিছু আইন নিজের হাতে তুলে নেওয়া, কাউকে কোনো অফিস দখল করা, কোনো প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে তার চেয়ার থেকে সরিয়ে দেওয়া, তাকে জোরপূর্বক পদত্যাগপত্র লিখে নেওয়া, এবং সরকারি অফিসেও মাঠ পর্যায়ে এরকম ঘটনা ঘটেছে। আমার সরকার প্রথম দিকে এটি খুব গুরুত্ব দেয়নি, এটি একটি ভুল বলে মনে করি, দেওয়া উচিত ছিল প্রতিটি ক্ষেত্রে। এখন কি দিচ্ছে? এখন দিচ্ছে এবং পেরে উঠছে না। এই যে দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 3 দিন আন্দোলন করলো এবং আন্দোলনের মুখে তাদের দাবি মেনে নেওয়া হলো। এর আগে আমরা দেখলাম যে এনসিপির নেতৃত্বে একটা অন্য আরও অনেক দল, ইসলামী দল ছিল, তারা 1 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর ওই দিন উপদেষ্টা পরিষদ বিশেষ সভা ডেকে কিন্তু আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করে। তো সুতরাং সরকার যে করে না তা না, কিন্তু সরকার করে কখন? যখন গলা পর্যন্ত পানি এসে যায়, মানে ডুবে যাওয়ার অবস্থা। কেন সরকার এটা করবে? কেন অংশীজনদের সাথে কথা বলবে না? বিএনপি 5 দিন সরকারের অ্যাপয়েন্টমেন্ট চেয়ে পায়নি, সুতরাং স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হওয়ার কথা। জামাত ইসলাম পায়নি, আবার কোনো দল 1 ঘন্টার মধ্যে দেখা করার সুযোগ পায়। সুতরাং এটি জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো এক ধরনের কী বলে ক্ষোভ তৈরি হয়। আর শুধু যে সরকার প্রধানের ক্ষোভ তৈরি হয়েছে তা না, রাজনৈতিক দলগুলোর মধ্যেও। আবার সরকারের পক্ষ থেকে যে কথাটি, সেটাও আমি সমর্থন করি যে শুধু নির্বাচনই তাদের দায়িত্ব না, একই সঙ্গে একটা কী বলে
স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে নেওয়ার জন্য রাষ্ট্রীয় কাঠামোগুলোকে ঠিক করতে হবে। সেক্ষেত্রে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কতটা সহায়তা করছে, এমন যদি আমরা এই চিত্র যদি দেখতাম যে 5 আগস্টের পর কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছাড়া কোনো জায়গায় আইনের ব্যত্যয় ঘটেনি, কাউকে জোর করে জবরদস্তি করে কাউকে পদ থেকে সরানো হয়নি, কোনো অফিস দখল করা হয়নি, কোনো টার্মিনাল দখল করা হয়নি, কোনো স্টেশন দখল করা হয়নি, কোনো সমিতি কার্যালয় দখল করা হয়নি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি আশ্বস্ত হতাম। আর আপনি যে কথাটি বললেন জনজীবনের মানে মানুষের সংকট, এখন চারদিকে এক হচ্ছে এই সময় আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কথা বলছি, কিন্তু 1,18,000 রোহিঙ্গা এখানে চলে এসেছে, পশ্চিম হচ্ছে ভারত থেকে। তারা বাংলাদেশের নাগরিক কিনা ভারতের নাগরিক, কিন্তু পশ্চিম হচ্ছে এবং সরকার ঠেকাতে পারছে না। সেটিও সরকার বলছিল যে আনুষ্ঠানিকভাবে ভারতকে এটা জানানো হয়েছে এবং তাদের সঙ্গে আলোচনা করা হবে, কিন্তু আলোচনার কোনো লক্ষণ নেই। এখন ভারত রাজি না হলে আলোচনা হবে না। মিয়ানমারের কথা বলছি, এক্ষেত্রে এখন মিয়ানমারের সংকটটা এত জটিল এবং কঠিন, এটা কোনো এক পক্ষের সাথে সমাধান করা হবে না। মিয়ানমার যে আমাদের যে সীমান্তবর্তী যে প্রদেশ রাখাইন, সেখানে মিয়ানমারের সামরিক জান্তার কোনো নিয়ন্ত্রণ নেই। সেখানে আরাকান আর্মি নামে একটি বিদ্রোহী সংগঠন বা বিদ্রোহী গ্রুপের হাতে, যারা আরাকানকে আর যারা রাখাইনকে স্বাধীন করার কথা বলছে। সুতরাং সেখানে আমরা এখন মানবিক চ্যানেল করতে চাই বা করিডোর করতে চাই, কিভাবে করব? সব পক্ষকে এক হতে হবে। এবং এক্ষেত্রে আরও মিয়ানমারে আরও দুটি প্রতিবেশী দেশ আছে, চীন এবং ভারত, তারা একমত হবে কিনা, মিয়ানমারের সামরিক জান্তা হবে কিনা। সামরিক জান্তা কিন্তু এতে বলে দিয়েছে যে তার বিদ্রোহী গ্রুপ অর্থাৎ আরাকান আর্মির সাথে, আরাকান আর্মির যদি পক্ষ হয় তাহলে তারা কোনো বাংলাদেশের সাথে আলোচনায় বসবে না। তা একটা কঠিন অবস্থায়, এই অবস্থায় আমি মনে করি যে সরকারের উচিত ছিল এই মানবাভিমানের আগেই, অর্থাৎ রাজনৈতিক দলগুলো ক্ষুব্ধ হওয়ার আগেই তাদেরকে ডেকে নিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করা। বন্দর নিয়ে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে কিন্তু তাদের ক্ষোভ জানিয়েছে। এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত যদি নীতি হয়, সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। বেশ সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে, এইবার কেন করছে না? এই যে দূরত্ব তৈরি হয়েছে। আরেকটি বিষয়, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয়েছে কিনা, আমাদের স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু স্বৈরতন্ত্রের পতন হয়েছে কিনা। আমরা সেই স্বৈরাচারী সরকার যে কায়দায় প্রশাসন চালাতো, যে কায়দায় সরকার চালাতো, যে কায়দায় প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সরকারি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করতো, সে কায়দায় এখনও ব্যবহার করা হচ্ছে কিনা। আদালতের ব্যাপারে তো একজন উপদেষ্টা বলেছেন, এক দলের নেতা, এনসিপির নেতা বলেছেন এবং সেটা নিয়ে তাকে বোধহয় শোকজ করা হয়েছে যে যদি মপতন্ত্র দিয়ে রায় নেওয়া যায় তাহলে হাইকোর্টের কি দরকার। এই ধরনের প্রশ্ন আসে কেন? আমি মনে করি যে ক্ষেত্রে সব দল অংশীজন যারা এই সরকারকে এনেছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই সিদ্ধান্তে আসতে হবে এবং নির্বাচনের বিষয়ে অবশ্যই একটি রোডম্যাপ দিতে হবে। সেটি যদি এই সরকার মনে করে যে 30শে জুনের আগে সম্ভব নয়, 30শে জুন নির্বাচনের তারিখ ধরেই তারা রোডম্যাপ দিতে পারে, দেওয়া উচিত। তাহলে এই যে রাজনৈতিক অস্থিরতা অনিশ্চয়তা চলছে সেটা অনেকটা কেটে যাবে। আর যদি না দেয় তাহলে আপনি যে বললেন যে আজকে অমুক পেশাজীবী, কালকে তমুক পেশাজীবী, সরকারি কর্মচারীরা আন্দোলনে নামছে, তারা সচিবালয়ের ভেতরে আন্দোলন করছে এবং সরকার তো কিছু সমস্যার নিজেও তৈরি করছে। এই যে সরকারি কর্মকর্তাদের 8 দিনের মধ্যে বরখাস্ত করা যাবে, তার কোনো কারণ দর্শানো ছাড়া বা কারণ দর্শানোর মধ্যে 8 দিনের মধ্যে এটা সমাধান করতে হবে, এই সিদ্ধান্ত নিতে পারবে। এরকম একটা স্বৈরতান্ত্রিক আইন কিভাবে হয়? এটি সামরিক শাসনামলে ছিল 1979 সালে। সেই আইনের আবার প্রত্যাবর্তন। আবার আমরা দেখছি যে বিশেষ ক্ষমতা আইন, বহু নিন্দিত সমালোচিত সেই আইনকে ব্যবহার করেও কিন্তু এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে। সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, আদালতের মাধ্যমে নিক।
আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে আদালতের মাধ্যমে হওয়া নির্বাহী বিভাগকে ব্যবহার করা, নির্বাহী যন্ত্রকে ব্যবহার করে আইন মানে একটি কালো আইনকে ব্যবহার করা, এটা দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা আশা করি যে সরকারের এখন যারা অংশীজন আছেন, উপদেষ্টা আছেন, তারা কিন্তু মানবাধিকারের পক্ষে দীর্ঘদিন লড়াই করেছেন সরকারের বাইরে থেকে। তো তারা যে ন্যায্যতার জন্য লড়াই করেছেন, যে সততার জন্য লড়াই করেছেন, যে রাজনৈতিক সংস্কৃতির জন্য লড়াই করেছেন, তার বিরুদ্ধে তাদের অবস্থান নেবেন, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। অসংখ্য ধন্যবাদ জনাব সোহরাব হাসান। আমরা আবারও আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যায় দিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। জনাব অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার কাছে আসে যে দেশে ঐক্যমতের কথা বলা হয়, আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে গত কয়েক সপ্তাহে যে কাদা ছোড়াছুড়ি বা যে একটি অস্থিরতা রাজনীতিতে ছিল, সে ঐক্যমত কি আছে? গণতন্ত্র এবং রাজনীতির ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে? একদম শেষ কথা কি বলবেন? সাধারণ জনগণের পক্ষে, আইনের পক্ষে, ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে সবসময় একটা বিশাল জনগোষ্ঠী, রাজনৈতিক দল সহ ঐক্য ছিল। এটা এখনো আছে। 15 বছর ঐক্যবদ্ধ ছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমরা লড়াই করে জিতেছি। এখন আবার যারা আমরা আছি, নির্বাচনের প্রতিযোগিতা, মতামতের ভিন্নতা নানা রকমের থাকবেই, এবং এটা থাকার মধ্যে একটা, আমি বলবো যে এটা একটা গণতন্ত্রের বিউটি, থাকতে পারে, আলোচনা পর্যালোচনা থাকবে। তবে এটা আমার মনে হয় যে বেশি দিন এই অনৈক্যটা যেটা দৃশ্যমান, এটা খুব বেশি দিন থাকবে না, এটা সমাধান হবে আমার বিশ্বাস। কারণ সবাই তো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, তো এখানে এই অংশটা আর ভাঙবে না, এটা মজবুত থাকবে। আর এখানে আমাদের যে জাতীয় যে সমস্যাগুলো বিরাজ করতেছে, এগুলো সবগুলো কিন্তু আসলে এই রাজনৈতিক দল ছাড়া, নির্বাচিত দল ছাড়া এরকম সমস্যা সমাধান করা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব না। আপনি যে আজকে যে আইন শৃঙ্খলা অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নানান জায়গায় আপনার এই যে মানুষের মধ্যে একটা হতাশা, টেনশন, তারপরে ভয়, ভীতি, নিরাপত্তাহীনতা, এই যে ব্যাপারগুলো চলতেছে, তারপরে এই যে সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি এটা চলতেছে, কখনো কখনো বিএনপির উপরে চাপাচ্ছে, কখনো কখনো ভিন্ন দলের উপরে চাপাচ্ছে, এরকম এগুলো চেইন অফ কমান্ড না থাকার কারণে এগুলো হচ্ছে। আমাদের দল থেকে স্পষ্ট বলে দিয়েছে যে যারাই চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে, তাদের যে আইনের আওতায় যেন আনা হয়, এবং আমাদের দল, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স, আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন। আজকে এখন প্রধান উপদেষ্টা উচিত আমি মনে করি, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে, বিশেষ করে বিএনপির মতো বড় রাজনৈতিক দল, যে দলটির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, ডেকে ডেকে ওনার সাথে দেখা করার জন্য ওনাকে চিঠি দিতে হয়, রিকোয়েস্ট করতে হয়, তারপরে তিনি দেখা দেন না 4 দিন 5 দিন পরও। এটা না করে ওনার নিজেরই উচিত বিএনপিকে এবং বিএনপি সহ আরও যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে বা সাংবাদিক আছে, বুদ্ধিজীবী আছে, সবাইকে নিয়ে ওনাদের কথা বলা উচিত নির্বাচনের পক্ষে। তাড়াতাড়ি নির্বাচনটা কীভাবে করা যায়, কীভাবে নির্বাচন করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে সকল ব্যাপারে আলোচনা করা উচিত এবং ধারণা নেওয়া উচিত। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেখান থেকে তারা দূরে আছে, এবং দূরে আছে এ কারণে যে বিএনপিকে দেখলেই মনে করে যে বিএনপি বোধহয় নির্বাচন চায়। তবে নির্বাচন চাইবে না তো কী চাইবে? বিএনপি চাইবে এটা কি? বিএনপি কি চাইবে যে আওয়ামী লীগ অনির্বাচিত ছিল, আরেকটা অনির্বাচিত মানে ভোটারবিহীন সরকার ছিল আওয়ামী লীগ 15 বছর, আরেকটা অনির্বাচিত সরকার লং টাইম থাকুক? ঠিক জনগণ চায়? জনগণ তো চায় না। এখন আমার কথাটা হলো, অন্তর্বর্তীকালীন সরকার যদি আজকে বলে, প্রধান বলেছেন দেখলাম আজকে প্রথম আলোতে আসছে, যে জনগণকে নিয়ে উনি সিদ্ধান্ত নেবেন, জনগণ কি হবে। তো জনগণ তো উনি তো জনগণের নির্বাচিত প্রতিনিধি না, উনি একটা রাজনৈতিক দলেরও প্রতিনিধি না। এটা আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা বলতে পারি যে আমরা দলের একটা রাজনৈতিক একটা বড় একটা দল, আমরা বিশাল একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি, আমরা সুষ্ঠু অবাধ নির্বাচনে আমরা বারবার ক্ষমতায় আসছি। সুতরাং এগুলো বুঝতে হবে। আন্তর্জাতিক রাজনীতিটা কেমন কেমন যেন মনে হচ্ছে। এগুলো আমার এই যে আপনার মানবিক করিডোরের নামে এই যে কথাবার্তাগুলো আসতেছে, এগুলো তো আমরা চাই না। একটা নির্বাচিত একটা গণতান্ত্রিক সরকারের এগুলো কাজ, সেটা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট যদি না হয় আমরা কেন করতে যাব? এটা তো আমরা করতে দিব না। আপনার এই যে আজকে 2000 আপনাদের দেখেন যে 17 সালে এই যে আমাদের এই চট্টগ্রামে যে রোহিঙ্গারা যে আসলো, আমরা মানবিক কারণে তখন হয়তো আমরা সবাই গিয়েছি, তাদের পাশে দাঁড়িয়েছি। এটা আওয়ামী লীগের এটা নতজানু পররাষ্ট্রনীতি ছিল, সেটা সত্য। অতীতেও রোহিঙ্গারা এসছে অল্প হারে, জিয়াউর রহমান সাহেবের আমলে আসছে,
কিন্তু এই ব্যাপকভাবে আসছে, এটাকে কিন্তু আওয়ামী লীগ কিন্তু মোকাবেলা করতে পারে নাই। এমনকি আফ্রিকার গাম্বিয়াতে যে মামলা হয়েছিল জাতিসংঘের ইয়েতে, সে মামলাতেও কিন্তু আওয়ামী লীগ সেভাবে ব্যাপারগুলো সমাধান করতে পারেনি। কারণ আজকে ডক্টর ইউনূস সরকার অল্প সময়ে সেটা সমাধান করতে পারবে বা করুক, এটা আমরা চাই না। আমরা ওনার কাছে যেটা চাই, সমাধান করুক এটা চান না? না করুক, কিন্তু এত অল্প সময়ের মধ্যে ওনার পক্ষে এটা এই দায়িত্ব দেওয়া যে আপনি এটা করে তারপরে ক্ষমতা ইলেকশন দিবেন, এটাও আমরা মনে করি না। যদি পারতেন তাহলে 9 মাসে তিনি করতে পারতেন, তিনি পারেন নাই করতে। যেহেতু পারেন নাই, আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা উচিত। যে দলটি ক্ষমতায় আসবে জনগণের কল্যাণে, দেশের আন্তর্জাতিক সকল, এবং বিএনপি আপনি দেখেন যতবারই বিএনপি ক্ষমতা আসছে, আন্তর্জাতিক অঙ্গনে বিএনপি শক্তিশালী পররাষ্ট্রনীতি উপহার দিয়েছে জনগণকে, শক্তিশালী অর্থনীতি, তারপরে স্বনির্ভর বাংলাদেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং শক্তিশালী একটি কাঠামোর মধ্যে বিএনপি দেশকে দাঁড় করিয়েছে। আগামীতেও যদি নির্বাচিত হয় বিএনপি, তাহলে নিশ্চয়ই। সোহরাব হাসান, আমি আপনার কাছে একটু আসি যে গণতন্ত্র এবং রাজনীতির ভবিষ্যৎ এখন যে প্রেক্ষাপট আমরা লক্ষ্য করছি কোন দিকে যাচ্ছে? না, সেখানে আসার খুব বেশি কিছু আশা করার নেই। এ কারণে নির্বাচন একটি হবে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি কি বদলাবে? আমরা ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্রের বিদায় নিয়েছে, কিন্তু রাজনীতিতে এই যে জবরদস্তি, এই যে হিংসা, হানাহানি, একে অপরকে বিরুদ্ধে প্রচণ্ড বিশুদ্ধগার, এটা তো বন্ধ হয়নি। একজন উপদেষ্টা সে দলীয় যদি অবস্থান নিয়েও থাকে, যদি কোনো দলের মনে হয় যে সে কারো পক্ষে নিয়েছে, তার রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করা, আদালতের আইনিভাবে মোকাবেলা করা। কিন্তু তার ধরনের ছবিতে জুতার মালা দিয়ে আমাদের এটা কিন্তু সেই কিছুদিন আগ পর্যন্ত যেটা দেখেছি যে সাবেক সরকারের প্রধান এবং অন্যান্য নেতাদের যেভাবেই করা হয়েছে, এর থেকে বেরিয়ে আসার উপায় কি? আর রফিক ভাই বলছে যে চেইন অফ কমান্ড, তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে কোনো রকম দখলবাজি করা যাবে না, কিন্তু সারা দেশে দখলবাজি হচ্ছে না, এবং এই দখলবাজিতে কারা নেতৃত্ব দিচ্ছে, কারা করছে? কোনো জায়গাতে শূন্য নেই। যে টার্মিনাল আওয়ামী লীগেরা দখল করেছিল, সেই টার্মিনালটা কেউ না কেউ তো দখল করে আছে। কারা দখল করে আছে? সরকারের দুর্বলতা, সরকার তাদেরকে আমি বলছি সরকারের যে দুর্বলতা হয় সেটা, সরকার যেহেতু নির্বাচিত নয়, সরকার যেহেতু জনগণের ভোটে আসেনি, সরকার সেটা প্রতিরোধ করতে পারেনি, এটা হচ্ছে। কিন্তু দলও তো করছে না, এবং এটা বলতে পারে যে বিএনপি বলবে যে অন্য দলও তো করছে। হ্যাঁ, জামাত ইসলাম যদি করে, কি বলে, এনসিপি যদি করে, সবারটাই বলা। এবং সবাই যে কোনো একটি এলাকা, একটি উপজেলা, রফিকের যে নির্বাচনী আসন, সেখানে এরকম দৃষ্টান্ত কি আমরা 300 আসনের মধ্যে একটি আসনে দেখানো যাবে যে এইখানে কোনো জবরদস্তি হয়নি, কোনো বাড়িঘর দখল হয়নি, অফিস দখল হয়নি, কোনো শিক্ষককে এখান থেকে জবরদস্তিভাবে সরানো হয়নি, অপমান করা হয়নি? গণতন্ত্র হচ্ছে মানুষের সম্মান। এই সম্মানটা যদি আমরা রাখতে না পারি, তাহলে কিন্তু নির্বাচন হবে, নির্বাচিতরা দেশ পরিচালনা করবেন, কিন্তু মৌলিক পার্থক্য, মৌলিক সংস্কৃতি পরিবর্তন হবে না। আমি একটু কথা যুক্ত করতে চাই, সেটা হলো যে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ পতন হলে তাদের এক রাতেই 1.5 লাখ 2 লাখ মারা যাবে। তো বাংলাদেশে কিন্তু পতনের পরে কিন্তু সেটা কিন্তু বিএনপি একমাত্র দল, তারেক রহমান সাহেব একদম সরাসরি নির্দেশ দিয়েছেন, এবং আমরা প্রত্যেকে যার যার এলাকাতে গিয়েছি। কোথাও যে বাড়িঘর ভাঙছে, না প্রথম ভাড়া দিয়ে, প্রথম হয়তো আপনি পাহারা দিয়েছেন, কিন্তু গত 9 মাসে কি পাহারা দিতে পেরেছেন? না, আওয়ামী লীগকে এভাবে যে খুব আওয়ামী লীগকে না ধরেন, কোনো টার্মিনাল আওয়ামী লীগ জবরদস্তি করে দখল করেছিল, যেমন টার্মিনাল, সেটা কোথায় আছে? সোহরাব ভাই, টার্মিনাল যদি বলেন, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আপনি আসেন, শিক্ষা প্রতিষ্ঠান কেউ না কেউ তো চালাবে। হ্যাঁ, এখন যদি শিক্ষা প্রতিষ্ঠান ফ্রি চালাবে, আইন অনুযায়ী চলতেছে। আইন অনুযায়ী আপনার শুনেন, আইন অনুযায়ী যে সরকার নীতিমালা করেছে, ডিগ্রি পাস লাগবে। আওয়ামী লীগ আমলে কিন্তু 3, 4 পাস, 6 পাস কিন্তু একটা স্কুলের, হাই স্কুলের, কলেজের সভাপতি হতো গভর্নিং কমিটির। এখন কিন্তু গ্রাজুয়েশন লাগে, মাস্টার ডিগ্রি লাগে। এখন তো দলীয় লোক যাওয়ার কোনো সুযোগ নাই, এখন তো সরকারি কর্মকর্তারা, ইউএনও থেকে সরকারি কর্মকর্তারা স্কুলের প্রধান হয়েছে, কোথাও সামাজিক ব্যক্তিরাও হয়েছে। আওয়ামী লীগ আমলে সামাজিক ব্যক্তিরা সুযোগ পায় নাই। আওয়ামী লীগ আমলে দেখেন স্থানীয় সরকারে তারা দলীয় প্রতীক দিয়ে
সামাজিক ব্যক্তিরা নির্বাচন করতে পারে নাই, তারা আওয়ামী লীগের লোকেরা নির্বাচন করেছে, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার। দখলবাজি, চাঁদাবাজি বন্ধ করতে আপনাদের দল থেকে কি পদক্ষেপ? না, এখন তো এই সরকারকে আমরা বলেছি যে আপনারা এটা বন্ধ করেন, যদি বিএনপি কেউ থাকে তাকেও ধরেন। এখন সরকার তো বলে আপনাদের সহযোগিতা পায় না, বলে নির্বাচন করেন, নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিলে পরে আমাদের দায়িত্ব আসবে। আমরা যদি অনেকে তো বলে যে নির্বাচন দিলে যে সব সমস্যার সমাধান হবে, তার জনগণ আমাদেরকে 5 বছরের জন্য নির্বাচিত করবে, তো আমরা যদি ভালো না চালাতে পারি আমাদের সমস্যার সমাধান হবে না। নির্বাচন না দিলে সমস্যার সমাধান হবে না, কিন্তু কিছু কিছু আছে যে আইনের শাসন প্রতিষ্ঠা, তবে রাজনীতি সংস্কৃতি যে পরিবর্তন হবে এটা আমি বিশ্বাস করি। সোহরাব হাসান, যে নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে কোনো না কোনো ন্যারেটিভ দাঁড় করিয়ে। না, নির্বাচন তো হয়নি, মানে তফসিলি হয়নি, নির্বাচন তো আসেই না। এখন নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে তখনই যখন কোনো দল নির্বাচনের বিরোধিতা করবে, যখন অংশ নেবে না, যখন কোনো দল অংশ নিলেও অন্যকে প্রচার করতে দেবে না। যদি আইনের অধীনে থাকে তাহলে এটা প্রশ্নবিদ্ধ হবে না, এবং সরকার যদি আইন মানাতে বাধ্য করতে পারে তাহলে হবে না। যদি বাধ্য করতে না পারে তাহলে অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, এটি কেউ না, এটা ইউনূস সাহেব বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন করা হবে। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট রফিক সিকদার এবং সোহরাব হাসান, দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।